সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে। আজকে আমাদের প্রশ্নোত্তরে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত গ্রিন টেলিভিশনের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং একই সাথে গ্রিন টিভির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চয়ই আপনি ভালো আছেন। আমি একটু প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে ৫ আগস্টে যে গণঅভ্যুত্থান, তারপরে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আসলে রাষ্ট্র সংস্কারে যে বর্তমান সরকার আছে তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার আসলে কোন ক্ষেত্রে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে সংস্কারের তো একটা অনেক বড় একটা প্রক্রিয়া এবং এটা আসলে অনেক ওয়াইডেন। তো এই বৃহৎ পরিসরে সংস্কারের ক্ষেত্রে আমি যদি মানে গুরুত্বের জায়গাগুলোর কথা বলি সেক্ষেত্রে মোস্ট ইম্পোর্টেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে ইকোনমিক্যাল যে সেক্টরটা রয়েছে এখানে এবং একই সাথে আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগ এই জায়গাগুলোতে সরকারকে অধিকতর গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি এবং এই জায়গাগুলোতে যদি আমরা আ সঠিকভাবে সংস্কার করতে পারি এবং যারা আসলে পতিত স্বৈরাচারের সরকারের সময় যারা আসলে রাষ্ট্রকে কুক্ষিগত করেছিল, কুক্ষিগত করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাষ্ট্রকে সীমাবদ্ধ রেখেছিল এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীর বেনিফিটের জন্য এই রাষ্ট্রকে যারা ব্যবহার করেছিল, সেই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই আক্ষরিক অর্থে তাহলে আমার মনে হয় যে সবার আগে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং একই সাথে রাষ্ট্রের যে অর্থনৈতিক যে চালিকা শক্তি রয়েছে সেটিকে সচল করতে হবে এবং এটিকে সচল করার মাধ্যমেই রাষ্ট্র ইনশাআল্লাহ তার তড়িৎ গতিতে ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং আমরা যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যাওয়ার যে বাংলাদেশের কথা বলি এবং সত্যিকার অর্থে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটি আসলে অনেকাংশেই বাস্তবায়িত হবে। আচ্ছা, এরপরে একটু জানতে চাইবো যে গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সরকারের আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগগুলোকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? তো দেখুন এই সরকার তো মাত্র ৩ মাস ৩.৫ মাস হলো আসছে। তো স্বাভাবিকভাবে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের বেশ প্রত্যাশা ছিল সেই সরকারের উপরে এবং আমরা ভেবেছিলাম যে তারা আসলে তড়িৎ গতির সংস্কার কাজ করে রাষ্ট্রকে একটা স্থিতিশীল পর্যায়ে তারা নিয়ে যাবেন। কিন্তু আমরা আ যারা আসলে ২৪ বুক চিতিয়ে লড়াই করেছি আমরা আক্ষরিক অর্থে হতাশ হয়েছি। কারণ আমরা মানে তাদেরকে আপনার কি মনে হচ্ছে যে মানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারা একেবারেই ব্যর্থ হয়েছেন এই না, না ক্ষেত্রে, নিঃসন্দেহে এরকম না। তারা কিছু? তাদের চেষ্টা করেছেন কিন্তু আমাদের তাদের প্রতি যে প্রত্যাশা ছিল একটা গণ অভ্যুত্থানের পরের যে সরকার হয়, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসেন, তারা নিঃসন্দেহে অনেক শক্তপোক্ত হন এবং তারা নিঃসন্দেহে যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি আসলে বা শক্তিশালী হয়ে থাকেন। যেহেতু একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা সরকারকে, একটা স্বৈরাচার সরকারকে যারা বিতাড়িত করে তারপরে যারা ক্ষমতায় বসবেন বসেছেন, নিঃসন্দেহে সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু তাদের প্রতি আ আকুণ্ঠ একটা সমর্থন ছিল। সুতরাং এরকম একটা এই যে সকল পক্ষের সমর্থন নিয়ে যে সরকারটা রাষ্ট্র পরিচালনায় বসেন, সেই সরকার নিঃসন্দেহে অনেক কিছু করার আর মতো ভূমিকা তাদের রয়েছে এবং তারা চাইলে করতে পারতেন। এবং ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বব্যাপী যে নন্দিত একজন যে যে নোবেল বিজয়ী ছিলেন নোবেল উনি, বিজয়ী ছিলেন। এরকম একজন অর্থনীতিবিদ ছিলেন তিনি। নোবেল লরিয়েন্টকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভূমিকায় ছিলেন। তো ন্যাচারালি আমরা ভেবেছিলাম যে বহির্বিশ্বের সাথে তার যে সম্পর্ক, বাংলাদেশের যে ইকোনমিক্যাল যে ভরাডুবি ছিল সেই জায়গা থেকে তিনি একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবেন। তো অনেকগুলো জায়গায় আসলে আমরা হতাশ হয়েছি এবং এই যে কিছু জায়গায় কিন্তু উনি এনেছেন। উনি বাইরের অনেক অনুদান এনেছেন। উনি বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু করেছেন। না, না উনি একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। কিন্তু আমরা ভেবেছিলাম যে এই দ্বারটা উন্মোচন করে তিনি একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবেন, যেটি তিনি শেষ করতে পারেননি। তো আমার মনে হয় আসলে একা ইউনুস তো আর এটা সম্ভব না। কারণ উনার সাথে আসলে অন্যান্য যারা ছিলেন, তাদেরকে আমার আসলে মানে খুব একটা যে গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে তারা ক্ষমতায় বসেছেন তেমনটা মনে হয়নি। এবং তাদের জেস্চার পোস্চারেও কিন্তু সেটি প্রকাশ পায়নি। যার ফলে আমার মনে হয় যে আসলে আমরা লক্ষ্য থেকে অনেকখানি বিচ্যুত হয়েছি। তো আমরা বিশ্বাস করি যে তারপর একটা গণতান্ত্রিক সরকার, যদিও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার ছিল কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার তারা ছিলেন না। তো এখন যে সরকার এসছে তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারের কিন্তু ম্যান্ডেট আরো অনেক বেশি থাকেন। কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন। সুতরাং আমরা মনে করছি এবং এই যে বর্তমান যে সরকার, এই সরকারের যে প্রধান জনাব তারেক রহমান তিনি চেষ্টা করছেন যে বিভিন্নভাবে বাংলাদেশকে ইতিবাচক ধারার দিকে এগিয়ে নিয়ে যেতে এবং তিনি চেষ্টা করছেন যে রাষ্ট্রকে যেন একটি স্থিতিশীল পর্যায়ে রাখা যায় এবং এই রাষ্ট্রের সকল যে সেক্টরগুলো আসলে ঘুণে ধরা যে সমাজ, এই সমাজকে আসলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে তিনি কাজ করছেন। কিন্তু আমার মনে হয় তারেক রহমানের এই দৃষ্টিভঙ্গিতে আসলে এই রাষ্ট্রকে আসলে এই ঘুণে ধরা রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব না। আমার মনে হয় তার সারাউন্ডিং এ যারা রয়েছেন তারা বিভিন্ন মন্ত্রণালয়ে সামগ্রিকভাবে আসলে এই ব্যাপারটাকে হ্যাঁ, যদি কাজে সামগ্রিকভাবে যদি আমরা সবাই ভালো হই, সবাই যদি একটা নতুন বাংলাদেশের
বিনির্মাণের স্বপ্ন দেখি এবং আমরা বিশ্বাস করি যে যদি সবার এই সদিচ্ছাটা থাকে তাহলেই আসলে আমরা তাহলে আমাদের আসলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। একদম। জি, আচ্ছা এরপর একটু জানতে চাবো যে নতুন সরকার আসলে রাষ্ট্র পুনর্গঠনে যে তরুণ প্রজন্মর যে আকাঙ্খা সেটাকে আসলে কতটা ধারণ করতে পারছে বলে আপনার মনে হয়? আ দেখুন তারেক রহমান নিজেও যথেষ্ট তরুণ একজন মানুষ এবং তার ক্যাবিনেটে আমরা দেখেছি যে মানে নবীন এবং প্রবীণের সমন্বয়ে কিন্তু একটা ক্যাবিনেট এবার গঠন করা হয়েছে। এবং সত্যি কথা বলতে এবার আমরা যদি সংসদীয় আসনগুলোর দিকে তাকাই, অনেক তরুণরা কিন্তু এবার সংসদে কিন্তু এসেছে। তারা এসেছেন। তো সুতরাং আমি মনে করছি যে এই যে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে সংসদ হয়েছে এই সংসদ আমি মনে করছি যে আমাদের জীবদ্দশায় দেখায় অন্যতম একটি সংসদ এবং আমি মনে করছি এটি প্রাণচঞ্চল হবে এবং একই সাথে এই সংসদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে। কারণ এইখানে যারা গণ অভ্যুত্থানে যে স্টেক হোল্ডার যারা ছিলেন, বিশেষ করে নাহিদ, হাসনাত, হ্যাঁ? তারপরে আক্তার ভাইদের মতো লোকরা এখানে আছে বিরোধী শক্তিতে এবং একই সাথে সরকারের যারা রয়েছেন যেমন আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে ববি হাজ্জাজ কিংবা বিএনপিরও যারা এই যে বেশ কয়েকজন তরুণ নেতৃত্ব রয়েছেন এবং একই সাথে তারেক রহমানও পছন্দ করেন যে আসলে তরুণদের সমন্বয়ে আসলে কাজ করাটা। তো আমি মনে করছি যে এই সরকার যদি এবং যারা এই যে তরুণ প্রজন্মের যারা ভূমিকায় রয়েছেন, তারা যদি চায় এবং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই তরুণদেরকে নিয়ে এগিয়ে যাওয়া এবং একই সাথে সত্যি কথা বলতে একটা রাষ্ট্রকে সবসময় আ এই যে একটা পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ভূমিকাই কিন্তু অতুলনীয় থাকে এবং তরুণরা যদি চায় এবং তরুণদেরকে যদি সঠিকভাবে গাইড করা যায়, আমি মনে করছি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আচ্ছা। প্রশাসনের এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের আসলে ১ম কোন পদক্ষেপটি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ করে পুলিশ যে বিতর্কিত ভূমিকায় ছিল ৫ আগস্টের আগে, তারপরে আমি ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে একাধিকবার মিটিং করবেন। কারণ আপনার এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের যদি দূরত্ব সৃষ্টি হয়, তাহলে কিন্তু এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এবং যখন এ ধরনের একটা দূরত্ব সৃষ্টি হয় তখন কিন্তু গৃহযুদ্ধের দিকেও রাষ্ট্র যেতে পারে। কারণ আ যখন একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পরে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু থাকে। তো সেই জায়গায় জনগণের সাথে যদি আইন শৃঙ্খলা বাহিনীর একটা গ্যাপ থাকে, সেটি কিন্তু ৩য় পক্ষ লুফে নেয় এবং ৩য় পক্ষ লুফে নিয়ে দিন শেষে কিন্তু রাষ্ট্র কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তো আমার মনে হয় যে এই সরকারের উচিত যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের যে গ্যাপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে জনগণের অনাস্থা এবং একই সাথে পুলিশের কিন্তু অনেক কর্মকর্তা রয়েছেন যারা কিন্তু স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকায় ছিলেন। সবাই তো আর দলকানা হয়ে যাননি কিংবা সবাই তো আর একটি নির্দিষ্ট গোষ্ঠীর ম্যান্ডেট বাস্তবায়ন করেনি। তো যারা আসলে স্বচ্ছতার মধ্যে ছিলেন, যারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, এই যে তাদের সমন্বয় এবং যারা ভুল করেছেন বিগত দিনে তাদেরকে কাউন্সেলিং করার মাধ্যমে আমি মনে করছি যে জনগণের সাথে যে গ্যাপটা রয়েছে এটা যদি চুকিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসবে এবং বাংলাদেশ যেকোনো ধরনের হুমকি থেকে আসলে অনেকখানি রক্ষা পাবে। আচ্ছা। আ সংবিধান সংশোধন বা পুনর্লিখনের যে আলোচনা চলছে, আম সেখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট প্রস্তাবনা আছে কি? মানে না, এখানে ধরেন যারা সংবিধান সংস্কারের সাথে যারা জড়িত রয়েছেন এবং সংবিধান পুনর্লিখনের যেই কথাটা আসছে, এটাও গুরুত্বপূর্ণ। কারণ আ আপনার যে ৭২ এর সংবিধান এটি অনেক আগের করা এবং সেই সময়ের আ সমাজ বাস্তবতা, বর্তমানে সমাজ বাস্তবতা এখন একদম আমাদের আলাদা। টেকনোলজির জি। যুগ, এআই এর যুগ এবং সামনে এআই এখন কমন হয়ে গিয়েছে। এরপরে আবার নতুন কিছু আসবে। সুতরাং আমার মনে হয় যে এই যে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং একই সাথে বহির্বিশ্বের সাথে আপনার একটা রাষ্ট্রকে কানেক্ট করতে হলে আপনার সময়ের সাথে সাথে এটাকে পরিবর্তন করাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আমি মনে করছি এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার হতেই পারেন এবং মেজর বেশ কিছু সংস্কারের বিষয়ে কিন্তু সকল পক্ষই একমত হয়েছেন এবং যে সংস্কারের যে আলাপগুলো আসছে সেখানে হয়তো যেমন প্রধান যে দল তারা হয়তো ক্ষমতাসীন দল বেশ কয়েকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের আমরা নোট অফ ডিসেন্ট দেখেছি। তো আমার মনে হয় যে ওভারঅল যদি সবাই দিন শেষে বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশপন্থী হয়ে উঠতে পারে এবং এই সংবিধানকে যদি একেবারে যুগের সাথে তাল মিলিয়ে সমন্বয় করে আমরা যদি একটা জায়গায় পৌঁছাতে পারি, আমার মনে হয় সেটি দিন শেষে রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। এরপরে একটু যাবো আমরা আসলে মব কালচারের ব্যাপারে। বর্তমানে কিন্তু আসলে মব কালচার বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বেশ প্রবণতা দেখা যাচ্ছে। এটি বন্ধে সরকার আর ছাত্র সমাজ আসলে সম্মিলিতভাবে কিভাবে কাজ করতে পারে? দেখুন মব কালচারের যে ইতিহাসটা সেটি অনেক আগ থেকেই আমাদের এই বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল চলে উপমহাদেশে। আসছে। তো সেটির যদিও এখন যে পর্যায়ে আমরা মবকে দেখি সেটি কিন্তু এমন পর্যায়ে ছিল না। বিশেষ করে ৫ আগস্টের পরে আমরা দেখলাম যে
গু- ওই সময়টাতে আসলে মব কালচার বাংলাদেশে একেবারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল, যেটি একেবারে অনাকাঙ্ক্ষিত, এবং আমরা কখনোই এ ধরনের একটা এই যে ঘিন্ন একটা কালচারের মধ্যে দিয়ে যাবো এটা আমরা প্রত্যাশা করি না। তো অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই মবকে কোনোভাবেই আসলে তারা ট্যাকেল দিতে পারেনি। এটি এটি তাদের হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা হোক, কিংবা তাদের আসলে তারা যে কোনো উপায় হোক রাষ্ট্রকে আসলে এই মব কালচার একেবারে অ্যাভেলেবেল করে দিয়েছেন, এবং এটির গ্লানি কিন্তু আমাদের দীর্ঘদিন পোহাতে হবে। কারণ একটা ছেলে যার বয়স অ্যারাউন্ড 20, আমরা 5 তারিখের মানে 5 তারিখের পরে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে সেও গিয়ে ইউএনের টেবিল থাপড়িয়ে সে তার ক্ষমতা বহিঃপ্রকাশ করার চেষ্টা করছে, কিংবা সে যে এজেন্ডা নিয়ে গেছে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছে। সুতরাং এই ক্ষমতা যখন অ্যাভেলেবেল হয়ে যায় এবং এটি যখন যে কেউ এক্সারসাইজ করতে পারে, তখনই এটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তো এই মব কালচারের যে লাগাম এটি যদি টেনে ধরতে না পারে, বিশেষ করে আমি আপনার কি মনে হয় এই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসার পর কি এই কালচার, এই প্রবণতা কিছুটা কমে এসেছে? নিঃসন্দেহে কমেছে। আপনি দেখেন যে এখন আর কেউ চাইলেই আন্দোলন করতে পারছে না। চাইলেই কে শাহবাগ চত্বর দখল করবে সেটি কিন্তু হচ্ছে না, এবং গত ৩-৪ মাস আমরা এই ধরনের কোনো নজির না, দেখিনি। কিন্তু আমরা কিন্তু দেখেছি অনেক সামাজিক মাধ্যমে এসেছে, টেলিভিশন চ্যানেলে এসেছে যে পিটিয়ে সন্দেহর বশে পিটিয়ে না, হত্যা না, করা হয়েছে। সেটি এরকম যেটি অনেক হয়েছে, ঘটনা কিন্তু এসেছে। হ্যাঁ, সেটা যেটা হয়েছে সেটা স্পেসিফিক কয়েকটা জায়গায়। কিন্তু আপনি যদি ৫ তারিখের পর ইন্টারিমের আমলের সময় দেখেন, তখন কিন্তু প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটতো। এখন হয়তো আপনি র‍্যান্ডমলি সারা বাংলাদেশের ২-১টা ঘটনা দেখেন, এবং ইন্টারিমের সময় যেটা হয়েছে যে সংঘবদ্ধ মব হয়েছে। মানে একটা কমিউনিটি মব যেটাকে বলে। এখন কিন্তু সেটি হচ্ছে না। হয়তো স্পেসিফিক কোনো ঘটনাকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২-১টা জায়গায় এটি হচ্ছে। তো এটির ব্যাপারে সরকার সজাগ রয়েছে। আমি মনে করছি যে এটি যদি স্বরাষ্ট্র মানে পুরোপুরি মন্ত্রণালয় নির্মূল করা আসলে কি সম্ভব হবে পুরোপুরি এটা নির্মূল কখনো? করা না, কারণ একটা কালচার যখন এস্টাবলিশড হয়, এটা কিন্তু মানে অনেক দিন ধরে এই কালচারটা এস্টাবলিশড হয়ে, হয়তো আজকে আমরা মানে বহিঃপ্রকাশ দেখতেছি। তো এটাকে নির্মূল করতে হলে একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। রাতারাতি কোনো কালচারকে আপনি নির্মূল করতে পারবেন না। এটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে, একটা সময়ের মধ্য দিয়ে, হয়তো ২-১ বছর লাগবে, কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব। এবং এটাকে নির্মূল করতে না পারলে আল্টিমেটলি আসলে যে কারো জীবনই হুমকির মুখে। আপনি আমি এখানে এখন হয়তো টক শোতে কথা বলতেছি, এখান থেকে বের হয়ে আমরা যখন যাব, উই ডোন্ট নো যে আমরা আসলে সেফলি বাসায় ফিরতে পারবো কি পারবো না। সো এরকম একটা লাইফ লিড করে আমরা একটা এই যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের জীবনের নিরাপত্তা এরকম হুমকির মুখে থাকবে, কিংবা আমরা আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো না। এই ধরনের আসলে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আসলে খুব বেশি দিন এগিয়ে যেতে চাই না। আচ্ছা, একটু আমরা সাইবার বুলিং বা যে হ্যারাসমেন্টের ব্যাপারটা আছে, এটা কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানে বা সামাজিক মাধ্যমে প্রচুর হচ্ছে। এইটা প্রতিরোধে আসলে সামাজিক বা আইনি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি না, মনে এটা তো করেন? খুব অ্যালার্মিং একটা বিষয়, এবং বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা যদি বেশ কয়েকটি সামাজিক ব্যাধির কথা বলি, এটা একটা অন্যতম ব্যাধি। এবং বিশেষ করে নারীরা, কিংবা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা বা মেয়েরা কিন্তু এই সাইবার বুলিং এর শিকার শিকার বেশি হচ্ছে। হচ্ছেন। তো এটা অত্যন্ত দুঃখজনক। এটা তো একটা মাইন্ডসেটেরও বিষয়। তো বাংলাদেশের মানুষের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে সবার আগে। আদারওয়াইজ আসলে আপনি, এবং একই সাথে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে যে বিভিন্ন স্কুলে গিয়ে একেবারে অ্যা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। প্রয়োজনে সরকার পৃষ্ঠপোষকতা করবে এগুলো করার জন্য, এবং এগুলো করে জনসচেতনতা সৃষ্টি করে, এবং একই সাথে পরিবারকে, প্রত্যেকটা পরিবারে আমার মনে হয় যে গার্ডিয়ানদেরকেও এই ব্যাপারে তৎপর হওয়া উচিত, এবং একই সাথে আমাদের এই যে বাংলাদেশীদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটে যদি একটা পরিবর্তন না আসে, আক্ষরিক অর্থে এই ঘিন্ন কালচারগুলো আমাদেরকে ধ্বংস করবে, এবং একই সাথে আমরা যদি এগুলো থেকে বের হতে না পারি, আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে তাল এগিয়ে যেতে মেলাতে আসলে হ্যাঁ, পারবো না। পারব না। এবং তাদের কাছে আমরা আসলে আমাদের যে আম সফিস্টিকেটেড চিন্তাভাবনার কথা আমরা বলি, কিংবা নিজেদেরকে সফিস্টিকেটেড হয়ে ওঠার কথা আমরা বলি, সেটি সম্ভব হবে না। আচ্ছা, বিশ্ববিদ্যালয় বলি বা শিক্ষাঙ্গন বলি, মুক্তচিন্তা বা ভিন্ন মতের যে চর্চা বজায় রাখার যে ক্ষেত্রগুলো আছে, এখানে কিন্তু আসলে বেশ কিছু বড় বাধা আছে। সেই বাধাগুলো কি বা তা দূর করার উপায়টা আসলে কি হতে পারে? না, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মত যদি না থাকে, এবং মত প্রকাশের স্বাধীনতা যদি স্বাধীনতা। আমরা ব্যবহার করতে না পারি, তাহলে নাগরিক হিসেবে তো আমার আসলে যে মৌলিক অধিকার সেটিই খর্ব হচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে আমরা বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি যে সেখানে কিভাবে আসলে গণতন্ত্রকে টুটি চেপে ধরা হয়েছিল, এবং একই সাথে বাক স্বাধীনতাকে কিভাবে হনন করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু একটা ছেলের জীবন পর্যন্ত নাশ করা হয়েছিল, যেটি আমরা আব্রাহারের ক্ষেত্রে দেখেছি। তো এই ঘিন্ন ঘটনাগুলো পরিত্রাণ ঘটাতে হবে, এবং একই সাথে একটা রাষ্ট্র হিসেবে যদি আমরা এগিয়ে যেতে চাই, এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই পরিবর্তন আনতে হবে, এবং একই সাথে সরকারকে এই জায়গায় জিরো টলারেন্স রীতিতে থাকতে হবে। আদারওয়াইজ এগুলো আসলে ট্যাকেল দেওয়া সম্ভব নয়।
আম আমাদের দেশের বিশাল একটা জনগোষ্ঠী হচ্ছে তরুণ। এই তরুণ জনগোষ্ঠীকে আসলে মানব সম্পদে রূপান্তরিত করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় কি ধরনের আসলে পরিবর্তন আনা উচিত বা কি পরিবর্তন হতে না পারে? বাংলাদেশের যে মানে শিক্ষা কার্যক্রম এটি তো আসলে সেকেলের বিষয়। মানে অনেক আগের একেবারে বস্তা পচা একটা প্রক্রিয়া আমার কাছে মনে হয় পার্সোনালি আমি যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের থেকে গ্রো আপ হয়ে আসছি আমার মনে হচ্ছে। তো এটার একটা আমূল পরিবর্তন করতে হবে এবং আমূল পরিবর্তন ছাড়া এটা আসলে সম্ভব না। আমরা দেখি যে আসলে এই যে দেখেন প্রাইমারি স্কুলে অ্যা স্কুলে কি করে? যে ব্যাঙের লাফ শেখানো হয়। মানে টিচাররা অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যাঙের লাফ দেয়। তো এই যে আপনি ১ম এই একেবারে প্রাইমারি স্কুলে ব্যাঙের লাফ দেন, আপনি সিংহের গর্জন দেখান না। মানে আপনার যদি এ ধরনের কিছুই দেখাইতে হয়, ব্যাঙের লাফ না দেখে আপনি সিংহের গর্জনটা দেখান। সো দ্যাটস হাউ মেন্টালিটি গ্রো করবে এবং এভাবেই মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হবে এবং একেবারে প্রাইমারি স্কুলের যে প্রক্রিয়াগুলো আমি দেখি যে বাংলাদেশের মানে যারা আসলে যে একেবারে রুট লেভেলে থাকতে চায় ঐরকম লোকজন আসলে এরকম একটা প্রাইমারি স্কুলে চাকরি করে নিজেদের একটা কোনো রকম সিকিউর লাইফ লিড করতে চায়। এবং এই যখন আপনি প্রাইমারি স্কুলে যায় কারা একেবারে অবহেলিত শিক্ষার্থীরা। মানে শিক্ষার্থী কারা হয়? যারা আসলে ইকোনমিক্যালি খুব একটা সলভেন্ট না কিংবা যারা একটু ফ্রিতে পড়তে চায় ন্যাচারালি একটু সরকারের যারা আ অনুদ অনুদান নিয়ে কিংবা একটু মানে যাদের ওই ইকোনমিক্যাল সলভেন্সি নাই এবং একই সাথে সেখানকার টিচার কারা হন? যারা আসলে অন্য কোথাও খুব একটা অ্যাকোমোডেট করতে পারেন না। তারা গিয়ে প্রাইমারি স্কুলে দিন শেষে টিচার হয়ে কোনো রকমে জীবনযাপন করত। আমার মনে হয় এই জায়গাটায় সরকার আসলে অনেক বেশি সজাগ দৃষ্টি দেওয়া উচিত যে প্রাইমারি স্কুলে যে টিচাররা হবে তারা যেন আরো বেশি ওয়েল দক্ষ এডুকেটেড হয়ে হন একদম এবং তারা যেন ওয়েল ডেকোরেটেড এবং একই সাথে তারা যেন যে জেস্চার পোস্চারে মানে বিং এ স্মার্ট গাই এরকম না হলে এবং তাদেরকে আরো সুযোগ সুবিধা প্রয়োজনে সরকার বাড়িয়ে দেক, সেখানে প্রয়োজনে সরকার ভর্তুকি দেক। এবং প্রাইমারি স্কুলে বর্তমানে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে যেগুলো আসলে চ্যারিটি টাইপের। আমি দেখি যে ইউনিফর্ম দিচ্ছে সরকার, সরকার বই দিচ্ছে বিনামূল্যে, সরকার স্কলারশিপের ব্যবস্থা করছে। একই সাথে টিচারদের কিন্তু একটা আমূল পরিবর্তন করতে হবে এখানে। এবং আপনি দেখেন যে এখনো অনেক টিচার আছে যাদের বয়স মোর দ্যান 50। তো এই যে প্রাইমারি স্কুলের যে টিচার যার বয়স 50 প্লাস অনেক টিচার আছে যারা এখন ওই যে আপনার স্মার্টফোনের সাথে কানেক্টেডই না। সো দে ডোন্ট নো যে এখন রিয়েলিটি কোথায় চলে গেছে। মানে তো টেকনোলজির সাথে ওনাদেরকেও এক্সাক্টলি তাল মিলিয়ে চলা। তো তাল মিলিয়ে চলার ব্যাপারটা ওভারঅল যেটা মানে আসছে। বর্তমান যে বাংলাদেশ এই যুগের সাথে তাল মিলিয়ে চলা ছাড়া এই ধরনের শিক্ষক কিংবা যারা হবেন তারা যদি এরকম না হন তাহলে টিচার যদি স্মার্ট না হয় স্টুডেন্টরা কিভাবে তার মানে স্মার্টলি গড়ে শিক্ষক উঠবে? নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে বিশাল একটি গুণগত পরিবর্তন আনতে হবে আনার এবং একই আসলে সাথে ব্যাপারটা আছে। শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না, শিক্ষক পরিচালনার ক্ষেত্রে এবং তাদের এই যে বিভিন্ন স্কুলে যেন টিচাররা যায় ধরেন একটা প্রান্তিক অঞ্চলে কিন্তু ঢাকায় যে পড়াশোনা করে বা যারা ধরেন একটু ভালো প্রতিষ্ঠানে পড়ছে সে কিন্তু প্রান্তিক অঞ্চলে যেতে চায় না। কেন যেতে চায় না? বিকজ সেখানে সেই ফ্যাসিলিটিস নাই। গভর্নমেন্টকে এই ফ্যাসিলিটিস গুলা গ্রো করা উচিত আমার মনে হয়। ঢাকায় যেমন বিভিন্ন জায়গায় আপনার এই যে বিভিন্ন কর্মকর্তাদের জন্য আবাসন থাকে, আমার মনে হয় রুট লেভেলে এরকম আবাসন করা উচিত। একটা আবাসন করলে সেখানে সকল ধরনের সুযোগ সুবিধা তারা পাবে এবং দে ফিল ইন্টারেস্ট যে হ্যাঁ, আমি এখন যেতে পারি। আমার সাথে যায় ওই পরিবেশটা। সো এইভাবে আমার মনে হয় যে একটু অ্যাকোমোডেট করা কিংবা সরকারকে এই বিষয়গুলোতে আমার মনে হয় যে স্কলারদের সাথে আলাপ করে কিংবা যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে আলাপ করে একটা গুণগত পরিবর্তন এনে শিক্ষা ব্যবস্থাকে যদি সচল করা যায় আমার মনে হয় যে রাষ্ট্র অনেক দূর এগিয়ে যেতে পারে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি বা উদ্যোক্তা তৈরিতে সরকারের আসলে অর্থনৈতিক নীতিমালায় কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, সরকার কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তো বেশ অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। তো আমার মনে হয় যে এবং একই সাথে আপনি দেখেন যে কারিগরি শিক্ষার বিষয়ে সরকার খুব জোর সচেষ্ট দিচ্ছে। হ্যাঁ, জোর দিচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হয়, এই যে কারিগরি শিক্ষা ব্যবস্থা কিংবা এই যে, যে প্রক্রিয়াটার কথা এখানে কিন্তু সরকার অনেক ইনভেস্ট করে। কিন্তু প্রবলেম হচ্ছে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা এটাকে খুব একটা ইউটিলাইজ করেন না। আমার মনে হয় যে এখানে তারা নিজেদের স্বার্থ কোনো রকমে হাসিল করে কিংবা সরকারকে একটা আসলে বুঝ দেওয়ার মতো প্রক্রিয়া থাকেন যে কোনো রকমে মনে করেন যে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে ওইটা প্রপার ট্রেনিং হয় না জাস্ট একটা টাকা লুফে নেওয়া কিংবা সরকারের যে অর্থ আত্মসাৎ। তা আমার মনে হয় যে সিস্টেমটাকে ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। যদি সিস্টেমটাকে গভর্নমেন্ট ঠিক করতে না পারে কিংবা ডেভেলপ করতে না পারে তাহলে আল্টিমেটলি আপনি কাগজে কলমে হয়তো অনেক ইনিশিয়েটিভ নিচ্ছেন কিংবা আমরা ওই যে খালি চোখে হয়তো অনেক ইনিশিয়েটিভ দেখবো কিন্তু আল্টিমেট রেজাল্টটা কিন্তু জিরো থাকবে। সরকারের কোনো নীতি বা সিদ্ধান্ত যদি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী হয় আসলে, তবে তাহলে আপনাদের ভূমিকাটা তখন কেমন হবে আসলে? ন্যাচারালি সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় সেটির ক্ষেত্রে আমরা সবসময় সোচ্চার ভূমিকা পালন করবো এবং সেটির সুরাহা যদি রাজপথে গিয়ে আমাদের করতে হয় সেটিও আমরা করব এবং বিগত দিনেও আমরা সেটি করেছি। আমরা সেই জায়গাতে শিক্ষার্থীরা বিশেষ করে যারা
আর শিক্ষার্থী রয়েছে এবং আমরা যারা শিক্ষার্থীদেরকে ওন করি এবং আমরা যারা শিক্ষার্থীদের কথা সবসময় বলি এবং আমরা যারা শিক্ষার্থীদের পক্ষের শক্তি হয়ে কাজ করতে চাই, আমরা এখানে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নই।